সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অনার্স চতুর্থ বর্ষের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, যারা প্রায় 6 থেকে 7 মাস এই সুদীর্ঘ সময় তোমরা অনলাইন ক্লাসের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছ। আমরা ক্লাস নিচ্ছি আর তোমরা সেই ক্লাস সঠিক সময়ে উপভোগ করছো। আমরা এই যে ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের এই ক্লাসগুলোতে নিশ্চয়ই উপকার হচ্ছে। তো প্রথমেই আমরা যেটা ক্লাসে সরাসরি যেটা করে থাকি, আজকে তোমাদের সাথে আমার সেরকম একটা বিষয়ে যুক্ত থাকবে। সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা তোমরা আমার এই ক্লাস দেখছো বা শুনছো বা শুনবে, বা এই ক্লাস তোমরা করবে অনলাইনে, সুযোগ থাকবে দেখার, বারবার দেখার সুযোগ থাকবে। আমার কথা হচ্ছে যে যেহেতু আমরা ক্লাসে যে প্রথমেই রোল কল করি বা অ্যাটেন্ডেন্স দিই, হাজিরা দিই, সেগুলো তোমরা করবে। তোমরা ক্লাস আমি যে পেজে আমাদের যে ক্লাস হয়, সেই পেজে এসে তোমরা যে 4th ইয়ারের যে ছেলেমেয়েরা আছো, তোমরা কমেন্ট বক্সে নিজের নাম লিখবে এবং ক্লাস রোল লিখবে। এতে আমাদের সিদ্ধান্তই হয়েছে যে যারা ক্লাস নিয়মিত করছো বা আমরা বুঝতে পারবো যে তোমরা নিয়মিত ক্লাস করছো। আমাদের যে ট্রেনিং কার্যক্রম নিয়মিতভাবে যেটা আমরা করি, সেটার সাথে যারা উপস্থিতিটা আমরা এখন থেকে কাউন্ট করার চেষ্টা করবো। আমরা এটা চিন্তা করেছি বা বিভাগে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে কি পরিমাণ ছেলেপেলে আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো ধন্যবাদ। আমরা আশা রাখছি যে তোমরা মন্তব্য বক্সে বা কমেন্ট বক্সে, যেটাকে বলি, তোমার নিজের নাম এবং শ্রেণীর রোল নম্বরটা লিখবা মন্তব্য বক্সে। তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাস বা আমাদের ক্লাস নিয়মিত করছো। তোমাদের আইডি আছে, যে নিজস্ব আইডি থেকেই তোমরা তোমাদের নিজেদের নাম বা রোল লিখবে। যাই হোক, এই যে আমরা যে এই প্রতিনিয়ত যে অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি বা ক্লাস করছি, সেটার ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসটা পরিচালনা করছি, প্রতিনিয়তই আমাদের বিভিন্ন পরামর্শ বা উপদেশ দিচ্ছেন বা গাইডলাইন দিচ্ছেন, তদারকি করছেন সরকারি সাদত কলেজের কান্ডারি, সরকারি সাদত কলেজের সুযোগ্য অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলী মাহমুদ স্যার, এবং সাথে আছেন সরকারি সাদত কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যার, এবং সর্বোপরি বাংলা বিভাগের যিনি দায়িত্বে আছেন, যিনি আমাদের দেখভাল করছেন, অনলাইন ক্লাসের রুটিন দিচ্ছেন, পরিচালনা করছেন, বিভিন্ন বিষয় উপদেশ দিচ্ছেন, তিনি হচ্ছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার। এবং আমি আর একটা বিষয় বলি যে আমাদের সাথে আছে বাংলা বিভাগের একজন উদীয়মান মেধাবী শিক্ষক, যারা প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন বিষয়ে অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বিভিন্ন বিষয়ে পড়াচ্ছি, তার মধ্যে চিরায়ত অনুবাদ সাহিত্য, চিরায়ত সাহিত্য, যে অনুবাদ সাহিত্য, বিশ্ব সাহিত্য যে আছে, সেই সাহিত্যের একটা বিখ্যাত সাহিত্য হচ্ছে সংস্কৃত বিখ্যাত কবি তোমার কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূতম যেটাকে বলে, সেটা আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি বুদ্ধদেব বসু সম্পাদিত, বুদ্ধদেব বসু যেটা অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছিলেন, বাংলায় অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছেন সেই মেঘদূত কাব্যটি, মেঘদূত যেটাকে বলে, যে মেঘদূত কাব্যটি আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো প্রাথমিকভাবে আমরা এটা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই ধারণা থেকেই তোমরা আশা রাখি যে তোমাদের এই যে বইটি তোমাদের কাছে আছে, এই বইটি আমাদের পাঠ্য। আমরা এই বইটি পড়িয়ে থাকি, বা তোমরা এই বইটি প্রথম দিকে হয়তো কিনে ফেলেছ, যারা এখনো সংগ্রহ করনি অবশ্যই কিনে ফেলবেন। তো মেঘদূত বিশ্ববিখ্যাত একটি কাব্যগ্রন্থ। কালিদাস অন্যান্য সাহিত্য রচনা করেছেন, তোমরা অভিজ্ঞান শকুন্তলামের নাম শুনেছ। অন্যান্য সাহিত্য রচনা না করলেও যদি মেঘদূত কাব্যটাই শুধু তিনি লিখতেন বা রচনা করতেন, তাহলে অন্য কোনো সাহিত্যের
আর লেখার দরকার ছিল সে বিষয়ে সন্দেহ আছে, বা সমালোচকরা বিভিন্ন বিষয়ে এই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। মেঘদূত সংস্কৃত ভাষায় লেখা। এই সময়টা এই কাব্যের সময়কাল নির্ণয়ে অনেকটাই বিভ্রাট বা বিভ্রান্ত আছে। সমালোচকরা এটা নিয়ে একমত বা একত্রিত একটি নির্দিষ্ট জায়গায় এসে উপনীত হতে পারেননি। ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্ট তোমার কি বলে এদিকে তোমার খ্রিস্টপূর্ব এবং খ্রিস্ট এদিকেও তৃতীয় মানে কি বলে ৩০০ বছর। এই যে তোমার ওদিকে তোমার ৩০০ বছর আগে, এদিকেও ৩০০ বছর পরে, এইরকম টাইমে তোমার এই কালিদাস জীবিত ছিলেন বলে ধারণা করা যায়। এই সময় তার সাহিত্যটা রচনা বলে ধারণা করা হয়ে থাকে। তো বিশ্ববিখ্যাত কবি কালিদাস, ভারতবর্ষের আমরা নাম শুনেছি নাকি ভারতবর্ষের সম্পর্কে আমরা জানি। একসময় সাহিত্য সংস্কৃতিতে তোমার কৃষ্টি কালচার যেটাকে আমরা বলি, সেটাতে একসময় বিখ্যাত ছিল এই তোমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষেরই একটা আমরা যদি দেখি এই মেঘদূত কাব্যটা কিন্তু একটা ভৌগোলিক যে বিবরণ দেওয়া আছে, শিল্প সাহিত্য বা পাণ্ডিত্য জ্ঞানের একটা পরিচয় পাওয়া যায়। এই মেঘদূত কাব্যটি আমরা তোমরা যদি বইটা পড়ে দেখো, এতে তোমার 118টি তোমার আছে, কি বলেন, প্রতিটা 4 লাইন করে আছে। প্রতিটা তোমার প্রথম 2টো খণ্ড আছে, একটা পূর্ব মেঘ বলে আর একটা হচ্ছে উত্তর মেঘ। পূর্ব মেঘের পদ সংখ্যা আছে তোমার, অর্থাৎ কবিতার প্রতি 4 লাইন মিলে একটা করে ধরা হয়েছে। সেক্ষেত্রে তোমার পূর্ব মেঘে আছে 68টি আর বাদ বাকিটি তোমার উত্তর মেঘে আছে। এই সর্বমোট 118টি শ্লোক আছে। এই শ্লোকগুলো তোমাদের বাম পাশে, বইয়ের বাম পাশে লক্ষ্য করবে যে বাম পাশে সংস্কৃত ভাষায় লেখা এবং ডান পাশে তোমার বুদ্ধদেব বসু যে বাংলায় অনুবাদ করেছেন সেই অনুবাদ দেওয়া আছে। বাংলা অনুবাদ এই কাব্যটি যদি তুমি পড়ো, এই কাব্যটি কিন্তু খুব বেশি যে বড় তা কিন্তু না। যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে এই অনুবাদই ভালো বোঝা যায়। এই মেঘদূত কাব্যটি কালিদাস সম্পর্কে আসলে বিস্তারিত অনেক কিছু জানা যায় না, তবে যতটুকু জানা যায় যে সম্রাট বিক্রমাদিত্যের যে রাজধানী অবন্তী, উজ্জয়িনী যে ছিল, সেখানকার তিনি সভাকবি ছিলেন এই কালিদাস। সেখানে বসেই এই আমরা যে উজ্জয়িনী নগরের যে পরিচয় পাই, অবন্তী যে নগরের যে পরিচয় পাই, সেই পরিচয় থেকেই বোঝা যায় যে সেই নগরীতে তিনি বসবাস করতেন। আজ হতে সেই নাকি 2000 বছর আগে যে ভারতবর্ষে চমৎকার সুরম্য নগর জীবন ছিল, তার কিন্তু একটা চমৎকার রূপ পাওয়া যায় এই তোমার মেঘদূত কাব্যে। তো মেঘদূত কাব্য যেটা বলছিলাম আমরা, যে এই কাব্যটি 2টো খণ্ড আছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। মোট 118টি শ্লোক আছে। পূর্ব মেঘে আছে তোমার এই 64টি শ্লোক, বাদ বাকি শ্লোক তোমার উত্তর মেঘে আছে। মোট শ্লোক আছে কত? 118টি। এটা মনে রাখবে, তোমাদের বিভিন্ন কুইজ কোশ্চেন এটা থাকতে পারে। এটা হচ্ছে মন্দাক্রান্তা ছন্দে রচিত, সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দ এটা। এই ছন্দের বিশ্লেষণটাও তোমার এই কি বলে বুদ্ধদেব বসু দেখিয়েছেন। 7-7-7-5 মাত্রার চাল আছে। মোট 26 তোমার আছে, অক্ষর আছে। এই 26 অক্ষর দিয়ে তোমার মন্দাক্রান্তা ছন্দ রচিত হয়েছে।
আর এই কাব্যটিতে তোমরা যদি পড়ে দেখো তাহলে বিষয়বস্তুটা যেটা ছিল, এই তোমার আমরা যে সংক্ষেপে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে কুবেরের যে ভৃত্য ছিল, ভৃত্য বাগান পাহারা দিত, যে বাগান মালি যে ছিল, কুবেরের রাজ কর্মচারী ছিল হচ্ছে তোমার কে, তোমার যক্ষ। এই যক্ষ হচ্ছে যক্ষের ধন বলি আমরা, আর কুবেরকে বলি যে কি বলে ধন সম্পত্তির দেবতা। এই ধন সম্পত্তির দেবতার তোমার বাগান মালি ছিল যক্ষ। এই যক্ষ কি করতো, নতুন বিয়ে করেছিল, বিয়ে করার পরে দেখা গেল যে সে তার কাজে অবহেলা করত, সে তার স্ত্রীকে অনুভব করত বা তার মনে স্ত্রীর ছবি কল্পিত হতো, সেই জন্য তার কাজে কর্মে অনেক সময় ভুল বা ত্রুটি লক্ষ্য করা যেত বা পরিলক্ষিত হতো। এরকম একটা ঘটনা ঘটেছিল যতটুকু জানা যায়, যে কুবেরের বাগান পাহারা দিতে গিয়ে কোনো এক সময় যক্ষ ঘুমিয়ে পড়েছিল এবং কর্মে অবহেলা ঘটেছিল, যার জন্য ঐরাবত এসে তার বাগান লন্ডভন্ড করে দিয়েছিল। এই জন্য কুবের তাকে কি করেছিল, কুবের তাকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছিল, শাস্তি দিয়েছিল কি 1 বছরের নির্বাসন দণ্ড। শুধু নির্বাসন দণ্ড না, যক্ষের কিছু অলৌকিক শক্তি ছিল, সে অলৌকিক শক্তিও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সহজে বিচরণ করতে পারত, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত, সমস্ত বিষয় যক্ষর কাছ থেকে কেড়ে নিয়েছিল কুবের। কোথায় দিয়েছিল, তোমার রামগিরি পর্বত। আর যক্ষ বসবাস করত, তার যক্ষর যে আবাস বা যক্ষের যে আলয় ছিল, সে যক্ষালয় বা যক্ষর আবাস ছিল হচ্ছে অলকাপুরী। এই রামগিরি পর্বতটা, রামগিরি পর্বত সম্পর্কে আমরা জানতে পারি ভৌগোলিকভাবে এখনো রামগিরি পর্বত আছে, ভারতের বিখ্যাত একটি জায়গা। তোমার এই বলা হয় যে রাম সীতার পুণ্য স্মৃতিতে আজও অমলিন যে জায়গাটা, ভারতের ছোট নাগপুরের উত্তর পাশে কল্পিত নাকি এখনো এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে, এই কি বলে রামগিরি পর্বত। আর যে এই কি বলা হয় তোমার যক্ষর যে আবাস, যক্ষের স্ত্রী যেখানে বসবাস করত, সেই জায়গাটার নাম বলা হচ্ছে কি অলকাপুরী। এই অলকাপুরীটা হচ্ছে একটা কল্পিত নগরী, কল্পিত একটা স্থান। সেই কল্পিত স্থান জায়গাটা যে বর্ণনা দিয়েছে সেটাও বাস্তবতার সাথে, বাস্তবের সাথে অনেক মিল আছে, কিন্তু যে বর্ণনা দিয়েছে কবি, যে বর্ণনা দিয়েছে আসলে একেবারে কবির কবিত্ব শক্তিকে পূর্ণাঙ্গ ভাবে ঢেলে দিয়েছিলেন এই তোমার কি বলে অলকাপুরীর বর্ণনা দিতে। সম্রাট আদিত্যের যে উজ্জয়িনী যে বর্ণনা দিয়েছিল সেখানেও কিন্তু কবির কবিত্ব শক্তির অসাধারণ প্রকাশ আমরা লক্ষ্য করি। এই যে আমরা যে বলছি যে যক্ষ তোমার কি করলো, 1 বছর তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। কি দিয়েছিল, কুবের তাকে 1 বছর নির্বাসন দণ্ড দিয়েছিল। এই 1 বছর নির্বাসন দণ্ড দেওয়ার পর তো এটা নিয়ে কিন্তু এই তোমার তার মধ্যে ওই যে তার স্ত্রীর সাথে তার যে আবার বিচ্ছেদ ঘটলো, তার প্রভু তাকে যে অভিশাপ দিল, সেই অভিশাপের ফলে যে তার 1 বছর সময় যে নির্বাসন দণ্ড হলো, সেই নির্বাসন দণ্ডে এসে তার স্ত্রীর কথা সে কোনোভাবেই ভুলতে পারছে না। তার ধারণা যে তার স্ত্রীর জন্য সে যেরকম ব্যাকুল হয়েছে, তার স্ত্রীও তার জন্য ওরকম ব্যাকুল হয়েছে। এই জন্য সে ধারণা করলো যে তাকে যেভাবেই হোক তার স্ত্রীর কাছে তার এই বার্তা বা সংবাদ
পাঠাতে হবে। এই জন্য সজ্ঞান একজন জীব কোনো অনুভব না করেই তোমার একটা জড় বস্তু যে কথা বলতে পারে না সেই মেঘকে তার স্ত্রীর কাছে তার মনের বারতা দিয়ে দূত করে পাঠিয়ে দিল সেই অলকা নগরীতে। যদিও এই যে মেঘ দূত, এই যে দূতের একটা প্রসঙ্গ আমরা জেনেছি বা বুঝতে পেরেছি, তোমার রাম সীতা যখন বনবাসে ছিল, তোমার সীতাও এইরকম রামও এরকম একটি হনুমানকে দূত হিসেবে প্রেরণ করেছিল সীতার কাছে, এরকম একটা বিষয় আছে। তো সেখানে যদি আমরা লক্ষ্য করি যে এই মেঘ কিন্তু তোমার কথা বলতে পারে না, সে তার প্রাণ নেই, নিষ্প্রাণ, কিন্তু কবিত্ব অনুসারে সে মেঘও কি হয়েছে, প্রাণ ও শক্তি নিয়ে, বেগের আবেগ নিয়ে সে কি করেছে, তার বারতা তার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সেটা কি করেছে, মেঘকে দূত করে পাঠানোর চেষ্টা করেছে। এই যে আমরা এর আগে আমাদের একটা বিখ্যাত একটা গান আছে বাংলাদেশেও, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। দেখো এইটাও কিন্তু একটা বিষয় যে তুমি যদি চিঠি লেখো আর সেই চিঠি যদি আমাকে পাঠাতে চাও, আমার ঠিকানা না জানলেও তুমি যদি আকাশের ঠিকানাও যদি চিঠি লেখো, তাহলে সেই চিঠি আমি পেয়ে যাব। এটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকের আকুলতা। হ্যাঁ, তোমরা যে এখন লক্ষ্য করো যে ওই ডাস্টবিন বা ড্রেনের পাশে বসেও নরনারী বা প্রেমিক বা প্রেমিকা প্রেম করছে। এইটা আসলে তুমি যদি চাও তাহলে সূর্যকে এনে দেব তোমাদের বাড়ি, তাই না? তুমি যদি চাও পাহাড় দিয়ে দেওয়াল দেব তোমাদের বাড়ি। তুমি যদি তাও কি করে, তুমি যদি চাও এই সেনাবাহিনী মার্চ পোস্ট করে তোমাকে সালাম বা অভিবাদন জানাবেন। তো এইরকম বাস্তবের নরনারী বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতেই পারে, ঘটাই স্বাভাবিক। কারণ মানুষ যখন প্রেমে পড়ে বা প্রেমিক বা প্রেমিকাকে যখন মনে পড়ে, সে সজ্ঞানে থাকলেও তার মধ্যে আর এই নির্জ্ঞান বা অজ্ঞানের কোনো কাজই করে না। সবকিছু তার কাছে বাস্তব বা সত্যই মনে হয়, তাই না? ওই যে কবি যখন তোমার পাহাড়ের উপর বসে নিচে লাফ দিতে চায়, সেটা হচ্ছে তার সম্ভব এটা, কিন্তু বাস্তবের মানুষ পাহাড়ের উপর থেকে লাফ দিলে তার নিশ্চিত মৃত্যু বলেই পরিগণিত হবে। তো প্রেমে বললে না মানুষ কতটা কি করতে পারে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা মেঘদূত কাব্যে কিন্তু আমরা দেখছি যে সেই যক্ষ তার স্ত্রীর বিরহে কাতর হয়ে তার স্ত্রীর কাছে তার মনোবাসনা বা মনের কামনা, এই চিরন্তন বা শাশ্বত প্রেমের বাণী তার স্ত্রীর কাছে মেঘকে দূত করে পাঠিয়ে দিলেন। সেই থেকে কিন্তু আমাদের এই দূত শব্দটা যুক্ত হয়ে গেল, তাই না? সেই থেকে কিন্তু অনেক দূত, এই যে আজকে যে আমরা যত শব্দের শেষে দূত যুক্ত দেখি, মেঘদূত থেকেই কিন্তু শুরু করে আমরা কবুতরকে দূত করে পাঠিয়েছি, আমরা পাখিকে দূত করে পাঠিয়েছি, প্রাণীকে দূত করে পাঠিয়েছি, সবকিছুকেই এই কি বলে এখন দূত শব্দটা যুক্ত হয়ে গেছে মেঘদূতের কে অনুসরণ বা অনুকরণ করে। তো যাই হোক, এই যে মেঘকে যে দূত করে পাঠালো, সেটা কিসের জন্য? হঠাৎ করে তোমার আষাঢ়স্য প্রথম দিবসে এই শ্রাবণ মাস সামনেও সমাগত, তাহলে এই
জগতের সুখী জন এই শ্রাবণ মাসে তার প্রিয় সান্নিধ্য কামনা করেন। এখন আষাঢ় মাস, 1 মাস পরেই হয়তো শ্রাবণ মাস চলে আসবে। আমাদের এই ভারতবর্ষের বা ভারত উপমহাদেশের একটা বিষয় আছে যে আষাঢ় মাসে মানুষের কর্মহীন হয়ে পড়ে। এই সময় বিদেশ থেকে সকল প্রতি বা স্বামী বা পুরুষরা তাদের নিজস্ব আবাসস্থলে বা তার প্রিয় সান্নিধ্যে চলে আসে। ঠিক এই সময় 8 মাস চলে গেছে তোমার যক্ষের, এখন আষাঢ় মাস, আষাঢ়ের প্রথম দিবস। এই সময় তোমার যক্ষের সামনে হঠাৎ করে দেখা গেল যে মেঘ পূর্ব দিকে কি বলে পাহাড়ের কোল ঘেঁষে উদিত হয়েছে। সেখানে সে কি করছে, ভেসে ভেসে চলে যাচ্ছে। ঠিক কোন দিকে? অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাবে। তখন লক্ষ্য করলো যে এই মেঘ তো দেখি সচল ভাবে চলছে। তখন তার কাছে মনে হলো যে এই মেঘকে যদি তার মনের কথা বা বার্তা যদি বলতে পারে, তাহলে মেঘ অবশ্যই কি করবে, তার স্ত্রীর কাছে যে সংবাদ পৌঁছে দিতে পারবে। সেজন্য কি করলো, এই মেঘকে অনেক অনেক কি করলো, অনেক প্রশংসা বাণী দিয়ে তাকে উজ্জীবিত করে তাকে বিভিন্ন লোভ বা উপটৌকনের তোমার লোভ দেখিয়ে মেঘকে কি করলো, তার স্ত্রীর কাছে পাঠানোর জন্য চেষ্টা করলো। সেই স্ত্রীর কাছে পাঠানোর জন্য মেঘকে শুধু পাঠালে তো হবে না, এখন দুধকে যদি আমি আমার সংবাদ দিয়ে অন্য কোথায় পাঠাতে চাই, তাহলে তো অবশ্যই তাকে কিছু উপটৌকন বা কিছু অর্থ ইত্যাদি বিষয় থাকতে দেওয়া লাগবে। যক্ষ দেখলো যে তার স্ত্রী নাকি মেঘকে যদি সে দূত হিসেবে তার স্ত্রীর কাছে পাঠায়, তাহলে তো মেঘ তো এমনি এমনি যাবে না। সেই জন্য মেঘকে প্রশংসাসূচক অনেক বাক্য প্রয়োগ করলো মেঘকে উদ্দেশ্য করে। তারপরে মেঘকে যাত্রাপথের একটা বিবরণ বলে দিল, এবং মেঘকে যাত্রাপথের বিবরণ বলে দিতে গিয়ে বলল যে তুমি সামনে তুমি পর্বত পাবা, তারপরে কি বলে তুমি নদী পাবা, তুমি তৃষ্ণা পেলে তুমি নদীতে আহরণ করে সেখান থেকে তুমি জল তৃষ্ণা মেটাতে পারবা। তারপরে নদীর সৌন্দর্য তাকে আকর্ষণ করবে নারী দেহের মতো, অথবা পর্বতের সুউচ্চ পর্বত তাকে তার সৌন্দর্য দেখাবে। আম্রকূট পর্বতে যেতে বলছে, সেখানে সুপক্ষ ফল আম পেকে আছে। হ্যাঁ, তারপরে এরকম ভাবে তারপরে যাত্রাপথের বর্ণনা দিতে লাগলো। সেই যাত্রাপথে কিন্তু একটা সুদীর্ঘ যাত্রাপথ আছে। এই যাত্রাপথ যদি আমরা দেখি, সেখানে আছে সুরম্য তোমার ভবনের কথা বর্ণনা আছে, তারপরে পর্বতের কথা বর্ণনা আছে নির্বিন্দা রেবা, অনেক নদীর বর্ণনা দেওয়া আছে, অনেক তোমার পর্বত বা শৃঙ্গের বর্ণনা দেওয়া আছে, কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে বর্ণনা দেওয়া আছে। এরকম ভাবে বিভিন্ন ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়েছে। এবং শুধু তাই না, মেঘকে বললো যে মেঘ তুমি যদি যাও, এখান দিয়ে তুমি যেখান দিয়ে যাওয়া, সেখানে যে মালভূমি আছে, যেখানে কর্ষিত বা শুষ্ক অবস্থায় আছে, যে নারীরা পুষ্পচয়ন করতে ফুল তুলতে তাদের কি বলে ঘর্মাক্ত শরীর তোমার নখের আঁচড়ে রক্তাক্ত হয়ে গেছে, তুমি যদি বর্ষণ দাও তাহলে কি হবে, তারা শান্তি পাবেন। অথবা যেখানে মালভূমিতে দীর্ঘদিন ধরে তোমার যেখানে শুষ্ক অবস্থায় আছে, তুমি যদি বর্ষণ হওয়ার ফলে কি হবে, সেখানে ঘাস গজাবে, সেই ঘাসের আমোদিত আঘ্রাণ হরিণেরা গ্রহণ করবেন। হ্যাঁ, তো এইভাবে বিভিন্ন ভাবে মেঘকে উপলব্ধ করেছে। তো সেখানে
চমৎকার ভৌগোলিক যাত্রাপথের বর্ণনা দেওয়া আছে। আমরা এই বিষয়গুলো আগামী ক্লাসে পড়ানোর যে মেঘের যে একটা বিস্তৃত যাত্রাপথ আছে, যাত্রাপথের বর্ণনা দেব। তারপরে তোমার কাহিনীটাও সংক্ষেপে বলতে হবে, কাহিনী আসতে হবে। তারপরে কি বলে আরো বিষয় আছে, কবিত্ব শক্তির পরিচয় আছে, অনুবাদকের দায়িত্ব কর্তব্য বা অনুবাদ কতটা সফল বা সার্থক হয়েছে সে বিষয়ে কথা আছে। তারপরে তোমার যক্ষ যে চরিত্রটা আছে, যক্ষের স্ত্রী আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। উজ্জয়িনী পুরী সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে তোমার মেঘের যে যাত্রাপথ, যে ভৌগোলিক বিবরণের কথা আমরা বলছি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ইত্যাদি বিষয় নিয়ে আমরা আমাদের এই ক্লাসটা চলমান থাকবে, অর্থাৎ তোমরা নিয়মিত ক্লাস করবে। আমার মনে হয় যদি তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করতে থাকো তাহলে এই কি বলে মেঘদূতম বা মেঘদূত যে কাব্যটা আছে সে সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আমরা কালিদাস সম্পর্কে আরো জানতে, কালিদাস সম্পর্কে অনেক কথা আছে। তিনি কি বলে প্রচার বা প্রচলিত আছে যে মূর্খ লোক ছিল, সে বিয়ে করেছিল একটা কি বলে এই ঘটনার দৈব ঘটনা বা ঘটনার চক্রে তিনি বিয়ে করেছিলেন। সেই বিয়ের রাতে তার স্ত্রীর সাথে তার সম্পর্কের কি বলে বিচ্ছেদ হয়ে যায়। সেখান থেকে কি হয়, দেবী সরস্বতীর সাথে দেখা হয়। সরস্বতী শিক্ষার যে দেবতা, শিক্ষার দেবী যে সরস্বতী তার সাথে দেখা হয়। সরস্বতীর আশীর্বাদ পেয়ে কালিদাস এই কি বলে বিখ্যাত এই সংস্কৃত কাব্য বা নাটক লিখতে পেরেছেন। সে সম্পর্কে আমরা ধারণা পাই বা লাভ করতে পারবো। তো যাই হোক, এই বিষয় এই বইটা সম্পর্কে আরো বিস্তারিত বা বিশাল জানার অনেক অনুবাদকের বক্তব্য আছে। তারপরে যক্ষর চরিত্র সম্পর্কে কথা বলা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। তো এই তোমরা আশা রাখি যদি তোমরাও পড়ো বা চেষ্টা করো, জানার যদি আগ্রহ থাকে তোমরাও অনেক বিষয় জানতে চাইতে পারো আমার কাছে। এমনিতে কি বলে অনলাইন বিষয় আছে, তারপরে মোবাইল আছে, মোবাইলে তোমরা ফোন দিতে পারো। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমকপ্রদ, খুবই আকর্ষণীয় একটা বিষয় কালিদাসের মেঘদূত কাব্যটি। তোমরা যদি জানতে আগ্রহ থাকে তাহলে অবশ্যই ক্লাসের সাথে যুক্ত হবা। তো আশা রাখি ক্লাস দীর্ঘ করছি না, কারণ দীর্ঘ ক্লাস করলে তোমাদের হয়তো মনোযোগের সমস্যার সৃষ্টি হবে। তাই আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবো, বাইরে থেকে এসে সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমি বারবার একটা কথা বলি যে যুব সমাজ, ছাত্র সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে বিশ্বব্যাপী যে দুর্যোগ চলছে, মহামারী চলছে, যে করোনা ভাইরাস, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তোমরা যদি বিভিন্ন সমাজ বা জাতিকে বিভিন্ন উপদেশ এগিয়ে আসো তাহলে এই দেশ সমাজ অনেক উপকৃত হবে। তো তোমাদের কাছে সেই আশা বা প্রত্যাশা রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।